দ্বিচারিতা কাকে বলে জানেন? একদিকে আন্দোলনকারী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে যেদিন আমাদের নিরাপত্তার দরকার ছিল সেদিন কলকাতা পুলিশ ডাহা ফেল করেছে, আর আজ তো আমরা ফুল নিয়ে এসেছিলাম অথচ ওরা আমাদের ওয়েলকাম করতে ব্যারিকেড দিয়ে রেখেছে। আর একদিকে পুলিশ আধিকারিক স্পষ্ট বলছেন এটা হয় না, এর থেকে বেশি এগোনো যায় না, একটু বোঝার চেষ্টা করুন, একটু ল অ্যান্ড অর্ডারের কথাও ভাবুন। ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলা দুটোই আছে। আন্দোলনকারীরা প্রশ্ন করছেন এখানে যে কেন হয় না স্যার, কেন হয় না? আমরা তো বাচ্চা ছেলে নই, আমরা ল অ্যান্ড অর্ডার কোথা থেকে কি চেঞ্জ হয় সবটাই জানি, কোথা থেকে অর্ডার আসে সবটাই জানি। আমরা কোনো গন্ডগোল করতে আসিনি, আমরা তো ব্যারিকেড ভাঙচুর করব না, তাহলে আমাদের এগোতে দেওয়া হবে না কেন? এবং তারই সঙ্গে তারা প্রশ্ন করছেন এসব ছাড়ুন, একটা কথা বলুন তো, 14 তারিখ রাতে যখন আরজি করের ভেতরে ঢুকে ওইভাবে তাণ্ডব চালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আজ কত সাজো সাজো রব, গার্ডরেল দেওয়া হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, এত এত পুলিশ, বলা হচ্ছে তারা নাকি আবার কাঁদানে গ্যাস নিয়েও রেডি হয়েছিল। আর এগুলো কাদের জন্য, কাদের আটকানোর জন্য এত সাজো সাজো রব, এত ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার কথা? ডাক্তারদের আটকানোর জন্য, চিকিৎসা কর্মীদের আটকানোর জন্য। কেন? এদের হাতে তো কোনো অস্ত্র নেই, কোনো লাঠি সোটা ইট কিচ্ছু নেই। এদের হাতে কি ছিল? এদের হাতে ছিল শিরদাঁড়া এবং ফুল। এই শিরদাঁড়া এবং ফুল দিয়ে ডাক্তাররা কি এমন আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছিলেন আর কিভাবেই বা ঘটাচ্ছিলেন? তাদের দাবি ছিল কলকাতা পুলিশের কমিশনারকে পদত্যাগ করতে হবে। কেন বলুন তো তারা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ চাইছেন? রাজনৈতিক স্বার্থে? আজ্ঞে না। তাদের বক্তব্য ছিল যে এই আরজি কর কাণ্ডের পর থেকে তদন্ত যেদিকে এগিয়েছে সেখানে কলকাতা পুলিশের যে ভূমিকা দেখা গেছে, বিচার পাওয়ার পথে একাধিকবার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে কলকাতা পুলিশ, এবং সেই কারণে তারা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ দাবি করছেন। তারা মিছিল করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পরে প্রতিনিধিরা ভেতরে ঢুকবেন এবং সেখানে তারা একটা ডেপুটেশন জমা দেবেন যে কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। এতে এত ভয় পাওয়ার কি আছে? এই দাবি সামনে রাখার মাধ্যমে তো মসনদ চলে যাবে না, এখানে তো সরকার ফেলে দেওয়ার কথাও হচ্ছে না। এমনকি এই ডেপুটেশন জমা দেওয়ার পরে হয়তো বিনীত গোয়েল তিনি পদত্যাগও করবেন না। তাহলে ডাক্তারদের এই মিছিলকে এত ভয়ের কি আছে, আটকে দেওয়ার কি আছে, এবং তার জন্য এত ব্যবস্থাপনারই বা কি আছে? একটা কাগজের টুকরোকে সরকারের এত ভয়? একটা ছোট্ট কাগজের টুকরে সরকারকে কেঁপে যায় নাকি? কলকাতা পুলিশকে গেট ওয়েল সুন বললে কলকাতা পুলিশ খেপে যায় নাকি? এই মুহূর্তে 8:15 বাজে। 8:30টার সময় আপনাদের সামনে পর্বটা নিয়ে আসতে হবে। আমি একটা আপডেটের জন্য অপেক্ষা করছিলাম। এখন যে বিষয়টা বারবার দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আরজি করের সেই ধর্ষণ এবং হত্যার ঘটনা, তারপরে দুষ্কৃতীদের আক্রমণ, তাণ্ডব, প্রমাণ লোপাটের ঘটনা, তারপর থেকে দেখা যাচ্ছে একটা চাল বারবার চালা হচ্ছে যে একরকম কথা মুখে বলো, তারপর কাজে আরেক রকম করো, তারপরে বলো আমি তো এরকম কথা বলিই নি। এই যেমন দেখুন, আজকে ডাক্তাররা যে লালবাজার অভিযান করছিলেন সেখানে তাদের একটা জায়গায় আটকে দেওয়া হলো, বলা হলো এর থেকে বেশি এগোনো যাবে না। ডাক্তারদের বক্তব্য তাদের কাছে সেখান থেকে আরও কিছুটা এগিয়ে যাওয়ার মিছিল নিয়ে অনুমতি ছিল, আরও কিছুটা এগোনোর কথা তাদের দেওয়া হয়েছিল, কিন্তু সেই কথা না রেখে পুলিশ আগেই তাদেরকে আটকে দিয়েছে। আর পুলিশের বক্তব্য হচ্ছে না না, এর থেকে বেশি তো এগোনো যাবেই না, কারণ এরপরে তো 144 ধারা পুরনো হিসেব অনুযায়ী আর নতুন হিসেবে 163 ধারা রয়েছে, অতএব এর থেকে বেশি এগোনো যাবে না। আর যে কোনো অভিযান, লালবাজার অভিযান হলেই সেটাকে এখানেই আটকে দেওয়া হয়, এর থেকে বেশি আন্দোলনকারীদের যেতে দেওয়া হয় না। ব্যাস, আমি আটকে দিলাম, এবার তুমি বসে পড়ো, তুমি স্লোগান দাও, এদিকে আমার ব্যারিকেড, আমার টিয়ার গ্যাস সমস্ত কিছু রেডি রয়েছে। আর এর থেকে বেশি এগোতে দেবো এরকম কথা তো আমি বলিনি, এর থেকে বেশি কি করে আমরা এগোতে দেবো? মানে এটা যদি ফুটবল খেলা হয় তাহলে যত গোল পোস্টের দিকে আপনি এগোবেন অপোনেন্ট আপনার গোল পোস্টটাকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ক্রিকেট খেলা হলে আউট করলেই বলা হচ্ছে নো বল। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, এখনো পর্যন্ত ডাক্তাররা সেখানেই বসে রয়েছেন, অপেক্ষা করছেন। সরকার এবং প্রশাসন এই মুহূর্তে একটা অন্যই খেলায় নেমেছে। কি খেলা সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আগে একটা উদাহরণ দিই। আপনার সব থেকে প্রিয় খাবারটা কি একবার ভাবুন। বিরিয়ানি হতে পারে, গরম ভাত আর পাঁঠার মাংস হতে পারে, চাউমিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা মাথায় রাখুন। এবার ভাবুন প্রত্যেক দিন আপনাকে সেই ফেভারিট খাবারটা দেওয়া হচ্ছে, আপনার প্রিয় খাবারটা। সকাল দুপুর রাত আপনি বিরিয়ানি পাচ্ছেন, বিরিয়ানিটা আমি ধরে নিয়ে বলছি। এবার প্রথম আপনার দারুণ লাগবে যে আপনি সকালে ঘুম থেকে উঠেই বিরিয়ানি পাচ্ছেন, সকাল দুপুর বিকেল 3 বেলা বিরিয়ানি খাচ্ছেন, দারুণ ব্যাপার। কিছুদিন পরেই আপনার আর ভালো লাগবে না, তখন সকালে উঠেই আপনার মনে হবে বিরিয়ানি আমি আর খাবো না, বিরিয়ানি কিছুতেই আপনার খাওয়ার আর বিন্দুমাত্র কোনো ইচ্ছা হবে না। এটাকে বলে ক্লান্তি। শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গে থাকার কারণে এবং আমার নিজের কাজের দয়ায় আন্দোলন অনেকগুলো বেশ কাছ থেকে দেখতে পেয়েছি। বারবার দেখেছি এই ধরনের আন্দোলনগুলো যেখানে মানুষজন বারবার জ্বলে উঠেছেন, তাদের কোথাও নিভিয়ে দেওয়া হয়েছে। বারবার মানুষ সোচ্চার হয়েছেন, তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে। কেউ থেমে গেছেন, কাউকে থামিয়ে দেওয়া হয়েছে। কারোর শরীর আর দেয় না, কারোর জীবিকা পা টেনে ধরে। আর ঠিক এই জায়গাটার অপেক্ষা করেই অন্য আরেকটা দিক বসে থাকে। তারা কটাক্ষ ছুড়ে দেয়, বিদ্রুপের প্রশ্ন ছুড়ে দেয়, কিরে আর কতদিন?
এই মুহূর্তে মনে রাখবেন 25 দিন হয়ে গেছে। প্রত্যেক দিন মানুষ কোথাও না কোথাও রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, তারা বিচার চেয়েছেন, প্রতিদিন মানুষ রাস্তায় নেমেছেন। এইটা আস্তে আস্তে একটা স্নায়ুর লড়াইতে পরিণত হয়েছে, যে লড়াই সবাইকে লড়তে হচ্ছে, যে লড়াই আপনিও লড়ছেন প্রত্যেক দিন এবং আপনাকেও প্রত্যেক দিন লড়তে হবে বিচার পাওয়ার জন্য। তা না হলেই কিন্তু মনে রাখবেন ওই ফাঁদ পেতে লোকজন বসে আছে, ওই বিদ্রূপের প্রশ্ন, ওই কটাক্ষ কিন্তু আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন তার দলের লোকজনকে ফোঁস করতে হবে, যে তোমাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবে না, কিন্তু ফোঁস করবে, ফোঁস করতে হবে। তিনি তার দলের ছাত্র যুব নেতাকর্মীদের শিখিয়েছেন ফোঁস করা। এবার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম পূজনীয় তিনি যে কথা বলে গেছেন, এই ধরনের মানুষজনকে, মনীষীদের আমরা তো ক্রমাগত রাস্তায় টেনে নামাচ্ছি, বাজারে নামিয়েই আনছি। তারা যা বলে গেছেন সেটাকে যে কোনো জায়গায় উইদাউট এনি কনটেক্সট, না ভেবে চিনতে, নিজের মতো যা খুশি তাই ইন্টারপ্রিট করে ব্যবহার করে দিচ্ছি। এ তো বহুদিন ধরেই চলছে, সেটা কথা নয়। কিন্তু এই ফোঁস করাটা কিভাবে হবে, কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী তারা ফোঁস করবেন, সে কথা জানিয়েছেন সম্প্রতি একজন তৃণমূলের নেতা। তিনি বলছেন যে আপনারা যদি এইভাবে কামড়াতে থাকেন তাহলে কিন্তু আমরাও ফোঁস করব, আর আমরা যেদিন ফোঁস করব সেই দিন যদি আপনার বাড়ির মা বোনেদের নামে কুৎসা রটিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, তাহলে সেই পোস্টার কিন্তু আপনারা নামাতে পারবেন না। আর সেই দিন বেশি দূরে নেই, আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। তাহলে মা বোনেদের নামে কুৎসা ছড়ানো হবে। আপনি প্রতিবাদ করছেন, আপনার বাড়ির মা বোন, আপনার পরিবারের লোকজনকে নিয়ে কুৎসা ছড়িয়ে পোস্টার টাঙিয়ে দেওয়া হবে। তা বাড়ির যে মা বোনেরা রয়েছেন তাদের নিয়ে কি কুৎসা করবেন বলুন তো? তারা তো না কারোর থেকে কাটমানি নেন, না কারোর ছাগল চুরি করেছেন। তাহলে কি আপনারা এই ইঙ্গিতটা দিতে চাইছেন যে বাড়ির মা বোনেদের শারীরিক বা চারিত্রিক কোনো বিষয় তুলে ধরে আপনারা কোট আনকোট কুৎসা রটিয়ে ওই পোস্টার টাঙিয়ে দিয়ে চলে যাবেন, যেটা খোলা যাবে না? এইটা তাহলে এখন হুমকি বা ভয় দেখিয়ে বলা হচ্ছে, এইটাই কি বিষয়? তার মানে এটাই এখন নর্মাল। এবং এটা কবে থেকে তাহলে আপনারা এই ফোঁস করাটা শুরু করবেন? তিনি বলে দিয়েছেন বেশি দেরি নেই, এই দিন খুব তাড়াতাড়ি এটা শুরু করা হবে, দায়িত্ব নিয়ে বলে গেলাম। এই দায়িত্ব নিয়ে কথাটা কে বলেছেন? অশোকনগরের একজন তৃণমূল নেতা, যার নাম অতীশ সরকার। এবং এরপরে দুটো মজার কথা আপনাদের শোনাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 1 বছরের জন্য এই তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের মনে আছে তো আগামী বিধানসভা নির্বাচনটা কবে? 2026-এ। এখন থেকে 1 বছরের জন্য উনি সাসপেন্ডেড, মানে নির্বাচনের ঠিক আগে আগে উনি আবার দলে ফিরে আসবেন, স্বমহিমায় কাজকর্ম শুরু করে দেবেন। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে নেতা যিনি এই কথাটা বলেছেন, তিনি একটি অনুষ্ঠানে এই কথাটা বলেছেন, যে অনুষ্ঠানটা শাসক দলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে। এবং সেখানে দাঁড়িয়ে যখন তৃণমূল নেতা বাড়ির মা বোনেদের নামে কুৎসা রটিয়ে পোস্টার টাঙানোর কথা বলছেন, তার ঠিক পেছনে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারে লেখা ছিল মা বোনেদের সম্মান, আমাদের সম্মান। এসব ছাড়ুন, দুটো ছবি দেখাই আপনাদের। আ পিকচার স্পিক্স 1000 ওয়ার্ডস। একটা জায়গায় দেখা যাচ্ছে এই ডাক্তাররা যারা মিছিল করছেন তাদের বক্তব্য হচ্ছে ছিনিয়ে নিতে ন্যায় বিচার, গোলাপ হাতে লালবাজার। এক হাতে তাদের ফুল, আরেক হাতে শিরদাঁড়া। এবং যত সময় এগোচ্ছে আরজিকর কাণ্ডের পর থেকে বাংলার মানুষজন, চিকিৎসাকর্মী, চিকিৎসক, তারা যেন বুঝতে পারছেন যে এই রাজ্যের পুলিশ দুটোর একটার ভাষাও বোঝে না। না তারা ফুলের সহমর্মিতার ভাষা বোঝে, না তারা শিরদাঁড়ার ভাষা বোঝে। আজ এই যে চিকিৎসকরা মিছিল করেছেন, লালবাজার অভিযান করেছেন, তাদের মূল দাবি কি ছিল? তাদের দাবি ছিল বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। কেন তারা এই পদত্যাগ চাইছেন? আমরা তো দেখেছি পুলিশের তরফ থেকে বারবার সামনে এসে বলা হয়েছে যে না, তারা কোনো ভুল করেননি, সব কাজ তারা নিয়ম মেনে করেছেন। কোথাও কোনো ভুল হয়েছে? আমি করেছি, আমি কোনো ভুল করিনি। বারবার তারা প্রেস কনফারেন্স করেছেন এবং বারবার স্পষ্ট করে বলেছেন আমরা সব ঠিক করছি, দারুণ তদন্ত হচ্ছে, আমরা দারুণ কাজ করছি, কোথাও কোনো নিয়ম ভাঙা হয়নি। কিন্তু এত বার করে এগুলো বলার পরে কোথাও যেন খেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো সলিড কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার সবটা বিষয় কেমন যেন ঘেঁটে যাচ্ছে। তারই সঙ্গে আরেকটা ছবি, এই ডাক্তারদের আরেকটা স্লোগান আজ। তারা লিখেছেন তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে। এটা কেমন স্লোগান হলো? মনে নাও থাকতে পারে, এত ঘটনা ঘটছে তো, তাই হয়তো ভুলে গেছেন, মনে করিয়ে দিচ্ছি, ভুলে যাবেন না, মনে রাখতে হবে এগুলো আমাদের। পুলিশের তরফ থেকে বলা হয়েছিল একটা 40 ফুটের হিসেব। আপনাদের মনে আছে একটা ভিডিও সম্প্রতি খুব ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে জায়গা থেকে আরজিকর হাসপাতালে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে প্রচুর মানুষজন ঢুকে পড়েছেন এবং তারা খুব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, অনেকজন মানুষ। প্রশ্ন উঠেছিল যে কি করে এতজন মানুষ ঢুকে পড়লেন? তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের জন্য এত লোকজন ঢুকে পড়েছিলেন? পুলিশ তাহলে কি করছিল? এসব প্রশ্ন উঠছিল। পুলিশের তরফ থেকে সামনে এসে বিষয়টা পরিষ্কার করা হয় এবং বলা হয় যে না,
তাদের কোনো ভুল নেই। ওখানে যারা ঢুকেছিলেন তাদের ঢোকার কথাই ছিল। পুলিশ বলে যে না, ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা ঠিক, ভিডিওটা সত্যি, কিন্তু সেখানে যে লোকজন ঢুকেছিলেন তারা কেউ বহিরাগত নয়। পুলিশের তরফ থেকে বলা হয় যে যেখানে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে সেখান থেকে 40 ফুট এলাকা তারা কর্ডন করে দিয়েছিলেন এবং ওই কর্ডনের ভেতরে নিয়ম অনুযায়ী যাদের ঢোকার কথা তারাই ঢুকেছিলেন, তাদেরই দেখা যাচ্ছিল, ওখানে কোনো বহিরাগত ছিলেন না। ভাবুন একবার, গলা চড়িয়ে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে না, তাদের কোনো ভুল ছিল না। দেখেছেন আমার শব্দচয়ন, একেবারে ফলস কেস বিরোধী শব্দচয়ন। কিন্তু এইখানে আরও একটা মজার বিষয় আছে জানেন তো। দুটো স্লোগানের কথা তো বললাম, তারই সঙ্গে এর আগের দিন যেদিন ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান হয়েছিল সেদিন পুলিশের যা ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল সেই নিয়ে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল আসলে যারা অভিযান করেছেন তারা কেউ ছাত্র নন, তাই জন্যই তো আমাদের এত ব্যবস্থা করতে হয়েছে, এত এই কাঁদানে গ্যাস ট্যাস সমস্ত কিছুর ব্যবস্থা করতে হয়েছে, এরা মোটেই ছাত্র নয়, পশ্চিমবঙ্গের ছাত্ররা মোটেই এরকম তাণ্ডব করবে না, তারা এরকম অসভ্যতামি করবে না। কিন্তু তাহলে প্রশ্ন করতে হয় যে আজ যারা লালবাজার অভিযান করলেন তারা তো ডাক্তার, চিকিৎসক, তারা চিকিৎসক ছাত্র, তারা চিকিৎসা কর্মী, তাদের মধ্যে নার্সরাও রয়েছেন, তো আজ তাহলে কাদের জন্য আপনারা এত ব্যবস্থা করলেন, এত সাজো সাজো রব, একেবারে গার্ড রেল, 9 ফুট উঁচু গার্ড রেল, তারপর আবার বাঁশের ব্যারিকেড, লোহার শিকল দিয়ে বাঁধা, কাঁদানে গ্যাসেও নাকি সব তৈরি করে রাখা হয়েছিল, তো আজ তাহলে কাদের জন্য আপনারা এই এত কিছু করলেন? আজ যারা এসেছিলেন তারাও কি ওই তাণ্ডব করতেই এসেছিলেন, অসভ্যতামি করতেই এসেছিলেন বলে আপনাদের মনে হয়েছিল? এবং এইখানে সেই কথাটা বলি তাহলে বলেই দিই আজ যে তৎপরতা আপনারা দেখালেন তার সিকিভাগও যদি 8 তারিখের পর থেকে দেখা যেত এবং বিশেষ করে 14 তারিখ রাতে যখন আরজিকরের ভেতরে ঢুকে লোকজন তাণ্ডব চালালো সেই সময় দেখা যেত, তাহলে আজ বিনীত গোয়েলের পদত্যাগ কেউ দাবি করতেন না, কুশপুত্তলিকাও পোড়ানো হতো না। আজ না খুব বেশি রাগ নেই, আপনাদেরও মনে হতে পারে যে আজ আমার গলায় খুব বেশি রাগ নেই, তার কারণ রাগ খুব বড়, খুব ভালো একটা মোটিভেটর। এবং এখন যখন এই দাবি জোরালো হচ্ছে, প্রত্যেক দিন এই লড়াই যখন লড়ে নিতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, সেখানে এই রাগটাকে একেবারে কয়েকদিনে শেষ করে দিতে চাই না, খরচ করে দিতে চাই না, এটাকে ধরে রাখতে চাই যাতে প্রতিবাদ এবং দাবিকে, বিচারের দাবিকে আরও জোরালো করা যায়। কারণ এই জায়গাটা ধরে রাখতে হবে, বারবার এই লড়াইটা করতে হবে। ওই বিদ্রুপ, ওই কটাক্ষের প্রশ্ন কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা বারবার ছুড়ে দেওয়া হবে, কিরে আর কতদিন এসব আর চালাবি, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এই রাগটাকে ধরে রাখতে হবে। এই যে জুনিয়র ডাক্তাররা যারা এত আন্দোলন প্রতিবাদ করছেন, তারা 4 সেপ্টেম্বর আরও একটা কর্মসূচির ডাক দিয়েছেন। তারা মানুষের কাছে আবেদন জানাচ্ছেন এই অবিচারের অন্ধকারে গোটা বিষয়টাকে তলিয়ে যেতে দেবেন না। ঘরের আলো নিভিয়ে 4 সেপ্টেম্বর রাস্তায় এসে দাঁড়ান, মানববন্ধন গড়ে তুলুন, ঘরের আলো নিভিয়ে রাস্তায় আলো জ্বেলে দাঁড়ান, আলোর দিকে এগিয়ে যান, সত্যের সন্ধানে এগিয়ে যান। 25 দিন হয়ে গেছে এই ঘটনার, এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি, বিচার চাই, এই দুটো শব্দ সোচ্চারে বলাটা অভ্যেস করে নিন। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।